আকাশে তখন ঘন কালো মেঘের অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দিয়ে দুজন বাইকের পিঠে চড়ে মহেশপুর গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলল। এ কি গো, আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। শহরে পৌঁছাতে তো এখনো অনেকটা যেতে হবে। পৌঁছাতে পারবো তো? এই শর্টকাট পথ দিয়ে আগেও দু একবার গেছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। তাছাড়া আজকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিল, না হলে এত সময়ে পৌঁছে যেতাম। এই পথ দিয়ে একটাও মানুষকে যেতে দেখছি না তো। শর্টকাট পথ দিয়ে কি কেউ যায় না? না না, বৃষ্টির সময় বলে লোকজন কম মনে হয়। এইসব কথা বলতে বলতেই দুজনে এগিয়ে চলল। হঠাৎ বাইকটার গতি কমতে কমতে একেবারে থেমে গেল। এ কি, থেমে গেলে কেন? থেমে কি আর ইচ্ছা করে গেলাম? বাইকটাই তো হঠাৎ বন্ধ হয়ে গেল। দাঁড়াও, দেখি কি হলো। বাইক থেকে নামার পর সৌভিক অনেকভাবে বাইকটাকে চালু করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আর স্টার্ট নিল না। এই বাইক আজকে আর এগোবে বলে তো মনে হচ্ছে না। এ তো মহা মুশকিলে পড়া গেল। এখন কি হবে গো? এমন সময় বেশ জোরেই বৃষ্টি শুরু হলো। এই যা বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি থামবে বলে তো মনে হচ্ছে না। সারা রাত এখানে এইভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়ব তো। সৌভিক এদিকে ওদিকে একবার তাকিয়ে বলে, এই পথে আগেও যাওয়ার সময় একটা পুরনো বাড়ি বেশ কয়েকবার চোখে পড়েছে। রাতটা না হয় ওখানেই কাটাতে হবে। সৌভিক রাস্তার বাঁ পাশে মাথা ঘোরাতেই একটা পুরনো বাড়ি দেখতে পেল। ওই তো বাড়িটা, ওখানেই যাওয়া যাক। এখানে আর বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে লাভ নেই। সৌভিককে অনুসরণ করে উর্মিও কিছুটা হেঁটেই বাড়িটার কাছে উপস্থিত হলো। অন্ধকারের ভিতর দুতলা বাড়িটা যেন নিজের হাড় জিরজিরে চেহারা নিয়ে অতি কষ্টে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। আমাদের যাওয়া কি ঠিক হবে? আরে কেউ থাকুক আর না থাকুক, রাতটা কোনো মতে কাটাতে পারলেই হলো। দু একবার দরজাতে ধাক্কা দিতেই শব্দ করে দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরের পুরনো ধুলো পড়া সরঞ্জাম এদিকে ওদিকে ছড়িয়ে আছে। বাড়িতে দীর্ঘদিন ধরে যে কারো আসা যাওয়া নেই তা বোঝাই যাচ্ছে। চলো ঘরের ওই কোণটাতে গিয়ে বসি। যা জোরে বৃষ্টি নেমেছে, তার মধ্যে বাইকটাও বিগড়েছে। কোনো মতে রাতটা কাটিয়ে দিতে পারলে হয়। এমন ফাঁকা জায়গাতে বাড়িটা কার হতে পারে? এমনকি ঘরের বেশ কিছু সরঞ্জাম অবধি পড়ে আছে, কেউ নিতে অবধি আসেনি। ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? হয়তো কোনো পুলিশের বাড়ি ছিল, তাই কেউ আসে না। এরপর সৌভিক পকেট থেকে মোবাইল বের করে টর্চ জ্বালিয়ে পুরো ঘরটাতে একবার ঘুরিয়ে দেখল। তারপর পাশের ঘরটাতেও ঢুকলো। এই উর্মি, একবার এই ঘরটাতে এসো তো। সৌভিকের গলার আওয়াজ পেয়ে উর্মি পাশের ছোট্ট ঘরটাতে গিয়ে দেখে সৌভিক একটা লম্বাটে বাক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বাক্স কেবল এই ঘরে পড়ে আছে? আমার মনে হয় বাক্সটার মধ্যে বিশেষ কিছু একটা আছে, না হলে আলাদা একটা ঘরে রাখতে যাবে কেন? খুলে দেখি না কি আছে। উফ, ছাড়ো না এসব। এটা কার বাড়ি তাও আমরা জানি না, আবার তার উপর অমন অদ্ভুত একটা বাক্স খোলার দরকার কি আছে? দরকার অবশ্যই আছে। তুমি মোবাইলের লাইটটা ধরে দাঁড়াও,
আমি খুলে দেখছি কি আছে। সৌভিক বাক্সটির ডালা ধরে জোরে টানাটানি করতে গিয়ে হাতটা কেটে যায়। আহ! ডালাটা খুলে সৌভিক যা আশা করেছিল তা একেবারেই ছিল না। ছিল একটা মানুষ, চোখ বুজে শুয়ে আছে, যেন ঘুমিয়ে আছে, পরনে কালো পোশাক। এ কি? এ তো একটা মানুষ। এভাবে বাক্সের ভিতরে বন্ধ করে রেখেছিল কেন? কোথায় ভাবলাম সোনা হিরে পাবো, তা নয় একটা মানুষ। একটা বিষয় লক্ষ্য করেছো? বাক্সের মধ্যে বন্ধ করা লোকটার শরীরে কিন্তু কোনো পচন ধরেনি, এমনকি লোকটার মুখে কোনো কষ্টের ছাপ অবধি নেই। আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না গো। চলো না আমরা এখান থেকে চলে যাই। সৌভিক আর উর্মি কথা বলতে বলতে খেয়ালই করেনি যে বাক্সের ডালা খুলতে গিয়ে সৌভিকের যে হাত কেটে রক্ত পড়ছিল, সেই রক্ত বাক্সে শোয়ানো লোকটির ঠোঁটের ওপরে পড়ছিল। কিছুটা রক্ত পড়তেই বাক্সের দেহটি ধীরে ধীরে নড়তে শুরু করে। লম্বা লাল জিভ বের করে রক্তটা চাটতে শুরু করে, যেন অনেক দিন এই রক্তের অপেক্ষাতেই ছিল। হঠাৎ চোখ দুটো খুলে যায়। সৌভিক, ওই দেখো, এ তো জীবন্ত লাশ। চোখ খুলছে। জীবন্ত লাশটি আস্তে আস্তে উঠে বসে, চোখ দুটো টকটকে লাল, মুখের দুপাশে বেরিয়ে আছে ধারালো দুটো দাঁত। হে কি? তার মানে এটা মরা নয়? চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। এটা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। সৌভিক আর উর্মি ঘর থেকে বেরোনোর জন্য দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু বৃথা চেষ্টা। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জীবন্ত লাশটি সৌভিককে এক টানে নিজের দিকে টেনে গলার পাশে লম্বা দুটি দাঁত বসিয়ে দেয়। আহ! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের! উর্মি, তুমি পালাও, পালাও উর্মি! সৌভিক, ছেড়ে দাও আমাদের। উর্মি তখনও দরজায় ধাক্কা দিয়ে চলেছে, কিন্তু কোনোভাবেই দরজা আর খুলছে না। কয়েক মুহূর্তের মধ্যেই সৌভিকের রক্তহীন সাদা দেহ মাটিতে লুটিয়ে পড়ে। সৌভিকের অমন অবস্থা দেখে উর্মি রাগে দুঃখে ভেঙে পড়ে। বুঝতে পারে ও আজকে আর বাঁচবে না। ওরা ভুলবশত জাগিয়ে তুলেছে জীবন্ত লাশকে। পা আরো সোজা করে বললে ড্রাকুলাকে। জীবন্ত লাশটি উর্মির ঘাড় ধরে মটকে দেয়। কিছু সময় পর উর্মিও মরণ চিৎকার করে চির নিদ্রাতে ঢলে পড়ে। ঘরের ভিতরে পড়ে থাকে ছিবড়ে হয়ে যাওয়া দুটি লাশ। জীবন্ত লাশটি দুটি তাজা শরীরের রক্ত পান করে বাড়ির বাইরে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। কদিন ধরে মহেশপুরে চুরিটা কিন্তু আবার বেড়েছে। একদম ঠিক বলেছ। 3 দিন আগেই আমার দুটো ছাগল হঠাৎ করে উধাও হয়ে গেল। কত খোঁজাখুঁজি করলাম, কিছুতেই খুঁজে পেলাম না। কেবল বাড়ির পিছনে চাপ চাপ রক্ত দেখেছিলাম। এমন বৃষ্টির দিনে আগে তো কখনো এমন চুরি হতো না। এক রাতে গ্রামে এত পোষা হাঁস, মুরগি, ছাগল কমে যাচ্ছে কি করে কে জানে। এই জন্যই তো আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত শুরু করা হচ্ছে। যে যার বাড়িতে রাত জেগে পাহারা দিতে হবে, তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে। কালকে মাঝরাতে
আমি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেছিলাম তখন দেখি আমার বাড়ির পাশে আমবাগানে কে যেন দাঁড়িয়ে কচকচ করে কিছু খাচ্ছে, যেন মাংস ছিঁড়ে খাচ্ছে। মনে হলো যেন একটা বড় কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি কে কে বলাতে একটা বড় বাদুড় ফড়ফড় করে ডানা মেলে আকাশে উড়ে গেল। আজকে সকালে আমবাগানে গিয়ে দেখি একটা রক্তহীন মুরগি মরে পড়ে আছে। সবাই অবাক আশঙ্কা নিয়ে ওর কথাগুলি শুনে যায়। সেদিন রাতেই মহেশপুরের লোকেরা সচকিত হয়ে ওঠে। সবাই যে যার বাড়িতে আর কজন পুরো গ্রামে পাহারা দিতে শুরু করে। তারা ঠিক করে নেয় এই অবাঞ্ছিত ঘটনাগুলির পিছনে কে আছে তা তারা খুঁজে বের করবেই। চল একবার গ্রামের পিছনের দিকটাতে ঘুরে আসি। ওই পথটা তো ফাঁকাই পড়ে থাকে, ওদিক দিয়ে চোরের আসতে সুবিধা হতে পারে। চল তো, কথাটা ঠিক বলেছিস। চোরটাকে হাতে পেলে না আর রক্ষে রাখবো না। দুজনে কথা বলতে বলতে গ্রামের পিছনের দিকে সেই কাঁচা পথের কাছে উপস্থিত হয়। একজন দেখতে পায় একটা বড় আকারের চেহারা যেন সেই পুরনো বাড়িটা থেকে বেরোচ্ছে। ওই দেখ, কে যেন পুরনো বাড়িটা থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে। ওই ফাঁকা বাড়িটাতে যে কেউ থাকে তা তো জানতাম না। বাবা দাদুর মুখে শুনতাম বাড়িটা নাকি ভালো নয়। ওটাই মনে হচ্ছে চোর। দিনের বেলাতে ফাঁকা বাড়িতে লুকিয়ে রাতে গ্রামে চুরি করতে যাচ্ছে। আর সময় নষ্ট করা যাবে না, এখনই শয়তানটাকে পাকড়াও করতে হবে। এই বলে লোক দুটি তাড়াতাড়ি সেই ছায়া মূর্তির কাছে উপস্থিত হয়। পিছন থেকেই বলে, এই যে চোর বাবাজি, তোমার জারি জুড়ি শেষ। অনেক হাঁস মুরগি চুরি করেছো, এবার জেলে যাবে, চলো। এই বলতেই ছায়া মূর্তি ধীরে ধীরে পিছনে তাকায়। এ কি? কে কে তুমি? কে আমি? বলেই লোকটির একপাশে দুটি দাঁত বসিয়ে দেয়। লোকটি কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। ওরে বাবা রে, এ কি দেখছি! বাঁচাও 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 বাঁচাও! অন্য লোকটি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে পিছনে গ্রামের দিকে ছুটে যায়। কিছু সময় পর লোকটি গ্রামে পৌঁছে নিজের চোখে দেখা ভয়ঙ্কর দৃশ্য সব খুলে বলে। গ্রামের লোকেরা, বিশেষ করে বয়স্ক মানুষেরা আতঙ্কিত হয়ে ওঠে। বেশ কয়েকজন সেই পুরনো বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে পুরো সাদা হয়ে যাওয়া মৃতদেহটি মাটিতে পড়ে আছে। শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট নেই। সবার নজরে পড়ে বিশেষ করে মৃত লোকটির গলার একপাশে দুটি গর্ত। এই বাড়িটাতেই চোরেরা থাকে, তা বাড়িটা সবাই মিলে ভেঙে ফেললেই তো হয়। এখন আর এই বাড়ি ভেঙে কি হবে? আসল শয়তান তো জেগেই উঠেছে। কেউ নিশ্চয় ওকে রক্ত দিয়ে জাগিয়ে তুলেছে। খুব তাড়াতাড়ি কিছু না করলে এই গ্রামের কেউই বাঁচবে না। বয়স্ক মানুষটির এমন কথা শুনে গ্রামের অল্প বয়সী ছেলের দল জিজ্ঞেস করে, সে জেগে উঠেছে মানে? কে জেগে উঠেছে? কার কথা বলছেন আপনি? ওটা ওই গ্রামের এক অন্ধকার ইতিহাস।
অল্প বয়সীরা সে বিষয়ে কিছুই জানে না। আজ থেকে বহু বছর আগে এই বাড়িতে একটা লোক থাকতো। সে যে কি কাজ করত কেউ কিছুই জানতো না, এমনকি দিনের বেলাতেও কেউ তাকে দেখতে পেত না। অনেক বছর আগে এই রকমই এক রাতে বিনোদ নামে একটা লোক শহর থেকে বাড়ি ফিরছিল। ট্রেনে গন্ডগোল থাকার জন্য সেদিন তার ফিরতে অনেক রাত হয়ে গেছিল। সে যখন হাঁটতে হাঁটতে এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, কি ব্যাপার, এত রাতে ওই লোকটা ওখানে কি করছে? এই যে, কি করছেন আপনি এত রাতে? লোকটা ওর দিকে ঘাড় ঘোরাতেই সে ভয়ে আঁতকে ওঠে। তার গোটা মুখে রক্ত লেগে বিভৎস মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। পরদিন বিনোদের ক্ষত বিক্ষত দেহ এই বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। কেউ ওর মৃত্যুর কারণ কি সেটা বুঝতে পারছিল না। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিল। এমন সময় এক ভবঘুরে তান্ত্রিক এখানে হঠাৎ এসে উপস্থিত হলো। তোদের গ্রামে ভয়ঙ্কর বিপদ উপস্থিত হয়েছে। আজকে রাতেই তার আসল চেহারা দেখাবো। সেদিন রাতে এই পুরনো বাড়ির সামনে সেই তান্ত্রিক একটি ছাগল রেখে দিল। রাত যখন অনেক গভীর, তখন তান্ত্রিক আর আমরা গ্রামের কয়েকজন দূর থেকে দেখলাম এই পুরনো বাড়ি থেকে একটা লম্বা লোক বেরিয়ে আসছে। তারপর ছাগলটির গলার কোণে লম্বা দাঁত বসিয়ে রক্ত খেয়ে নিল। তারপর একটা বাদুড়ের রূপ নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সেই তান্ত্রিক তার মন্ত্র বলে সেই রক্তখেকোকে চির নিদ্রাতে পাঠিয়েছিল আর বলেছিল এই বাড়িতে কেউ যেন না আসে, আর যদি রক্ত পায় তাহলে সে আবার জেগে উঠবে। আমার মনে হয় ও আবার কোনোভাবে রক্ত পেয়েছে, তাই আবার জেগে উঠেছে। সেই তান্ত্রিক বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে একটা মাঠে থাকে, ছোট্ট কুটিরে। কালকে আমরা তার বাড়িতে যাব। পরের দিন বয়স্ক লোকটিকে সঙ্গে নিয়ে তারা সেই তান্ত্রিকের কুটিরে গিয়ে উপস্থিত হলো। কি ব্যাপার তোমরা? বয়স্ক লোকটি সমস্ত ঘটনা খুলে বলল। ওই রক্ত খেকো এতদিন পর রক্তের স্বাদ পেয়েছে। ওকে আবার নিদ্রাতে পাঠাতে অত সহজ হবে না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। ওই রক্ত খেকো গ্রামের যে লোকটিকে শেষ মেরেছে তাকে কি পোড়ানো হয়ে গেছে? না, ওর দেহ পোস্টমর্টম ঘরে আছে, কালকে পুরানো হবে। যাক, ভালো হয়েছে। ওর দেহটা তোমরা যেভাবেই হোক নিয়ে আসো। ওর দেহের ওপরেই বসে আজ আমি তন্ত্র সাধনা করব, আর বাকি সরঞ্জাম আমি নিয়ে যাব। সেই মতো সেদিন রাত 2টোর পর মহেশপুর শ্মশানের মাঝখানে ওই মৃতদেহের ওপরে বসে তান্ত্রিক সাধনা শুরু করলো। ওষ্ঠখাটম মহাতারিণ জাগতম
রক্ত খেকো চিরতরম নিদ্রায়ম ওষ্ট খটম মহাতারিণ জাগৌতম রক্ত খেকো চিরতরম নিদ্রায়ম। এই মন্ত্র 108 বার পড়ার পর একটা বিশাল আকার বাদুড় কালো অন্ধকার আকাশ থেকে নিচে নেমে আসে। তারপর ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। রাগে যেন তান্ত্রিক কি মেরে ফেলতে চাইছে, কিন্তু কোনোভাবেই তার কাছাকাছি যেতে পারছে না। আরও কয়েকবার মন্ত্র পড়ে তান্ত্রিক একটু ছাই রক্ত খেকোর শরীরে ছুটতেই সে ছিটকে গিয়ে পাশে রাখা খোলা কফিনে গিয়ে পড়ল। আর সেই সাথে তান্ত্রিক তাড়াতাড়ি কফিনের ডালা বন্ধ করে দিল। শোনো, ভবিষ্যতে যেন এই রক্ত খেকো আর কোনোদিন কারোর ভুলে জেগে উঠতে না পারে, তাই এই ভয়ঙ্কর রক্ত খেকো পিশাচকে মহেশপুরের পলাশ নদীর গভীরে পাঠিয়ে দাও। সবাই সেই কফিনটাকে নিয়ে নদীর ধারে পৌঁছালো। তারপর নৌকা করে মাঝ নদীতে গিয়ে সেই কফিনটাকে নদীর তলায় বিলীন করে দিল। মহেশপুর আজ থেকে একদম নিশ্চিন্ত, আর কোনোদিন ওই রক্ত খেকো ফিরে আসতে পারবে না। আগেরবার ওই রক্ত খেকো প্রাণ ভিক্ষা চেয়েছিল বলে ওকে প্রাণে মারিনি, কিন্তু এবার ও রক্তের লোভে অনেক নিরীহ মানুষের বলি দিয়েছে, তাই এবার ওকে কিছুতেই ছাড়া যেত না। আর ওই বাড়িটাও পুড়িয়ে ফেলো। মহেশপুর গ্রামের সকলের আরও একবার প্রাণ রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তান্ত্রিকের আদেশ অনুসারে তখনই সেই পুরনো বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এরপর মহেশপুর গ্রামে সকলে আরও একবার তাদের প্রাণ রক্ষার জন্য তান্ত্রিককে অসংখ্য ধন্যবাদ জানায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।